গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। সূর্যাস্তের শেষ আলোটুকু গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে মাঠাবুরু পাহাড়। হালকা ফিনফিনে অন্ধকারের চাদরে ঢাকা শালবন অবাক বিস্ময়ে দেখছে তাদের মাঝে বনের ঝরা শালপাতা মোড়া নরম জমিতে পড়ে থাকা হিমানীকে। চারিদিকে নিশ্চুপে পড়ছে শালপাতা। ঘুরতে ঘুরতে বসন্তের হাওয়ায় দুলতে দুলতে এসে পড়ছে নিচে। হিমানীর অচেতন শরীরের ওপরেও শালপাতা এসে পড়ল তিন চারটে। গোটা শাল বন জুড়ে শুধু ফিসফিসানি। কে এলি বটে? কোথা থেকে এলি? হিমানীর সুন্দর অচেতন মুখটা দেখে বুড়ো মাঠাবুরু পাহাড় মুচকি হেসে বলল, ভয় নাই বেটি, তোয়ার কোনো ভয় নাই রে। তোয়ার এ গতিক যে কইল ওয়ার কোনো ক্ষমা লাইন রে। গালগপ্পে এখনকার গপ্প নষ্ট সিনেমার গল্প। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রচ্ছদ ও শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন নষ্ট সিনেমার গল্প। আচ্ছা পাপিয়া, এদিকে এসো, শটটা বুঝে নাও। হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ড অরিজিৎকে দেখেছো একজন অন্য মহিলাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ক্যামেরা তোমার ফেস ফ্রেম করবে, তোমার দৃষ্টি শূন্য, তোমার দু চোখ দিয়ে জল পড়ছে। তারপর আস্তে আস্তে তোমার মুখ কঠিন হবে, ক্লোজ করে কাট। ওকে, রেডি? চলো। স্যার, ওই অডিশনের ব্যাপারটা আছে যে আজকেই তো সময় তো হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, এই শটটা হয়ে গেলে প্যাক আপ বলবো। ওকে, সাইলেন্স, স্টার্ট সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। বালাজি স্টুডিও, রুম নাম্বার 4 থেকে বেরিয়ে জনপ্রিয় চিত্র পরিচালক রজতাভ মুখার্জি ব্যস্তভাবে তাঁর গাড়িতে উঠে বসতেই সাদা সেডান গাড়ি রওনা দিল হোটেল তাজ বেঙ্গলের উদ্দেশ্যে। রজতাভকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। ঠোঁটে যে ডানহিল সিগারেটটা ঝুলছে সেটা এখনো আগুনের ছোঁয়া পায়নি। বালাজিতে আজকের মতো শুটিং সেরে ফেলে
রজতাভু চলেছে আর একটি ছবির অডিশনে হাজির হতে। ছবির নামের রেজিস্ট্রেশন হয়ে গেছে। ছবির নাম নষ্ট সিনেমা। নতুন ছবির কাস্টিংয়ের কাজকর্ম যদিও তার সহকারীরাই করতে পারে এবং করেও, কিন্তু এটার ব্যাপার আলাদা। একটি মহিলাকেই দেখবে রজতাভু আজ। স্ক্রিন টেস্টের ছবি আর ভিডিও ক্লিপস দেখে রীতিমতো চমকে গিয়েছিল রজতাভু। অস্থিরভাবে আঙুল মোটকে নিয়ে সিগারেটটা জ্বালিয়ে নেয় সে। নিজেকে বলে, না, এতটা উত্তেজনা ভালো নয়। খুব ঠান্ডা মাথায় কাজ সারতে হবে, নইলে কেলেঙ্কারির শেষ হবে এবং কেরিয়ার শেষ হয়ে যাবে। সেলিব্রিটি হলে বরবাদ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাজ বেঙ্গলের যে ঘরটার বন্ধ দরজার সামনে তনুশ্রী এসে দাঁড়ালো, সেটা একটা সুইট। তনুশ্রীর বুক ঢিপ ঢিপ করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। হ্যাঁ, একটু টেনশন তো হচ্ছেই। এত বড় একজন পরিচালক তার সঙ্গেই দেখা করতে চেয়েছেন, তার পাঠানো ছবিগুলো তাঁর পছন্দ হয়েছে, এ কি কম কথা? আবার ভয়ও করছে। সিনেমা টেলিভিশনের জগৎ সম্পর্কে নানা রকম কথা শোনা যায় তো। আচ্ছা, কোনো কুপ্রস্তাব দেবে না তো? যদি জড়িয়ে টড়িয়ে ধরে? নষ্ট সিনেমা মানে কি ওইসব ছবি? তাকে শরীর টরীর দেখাতে হবে নাকি? এই লাইনে ওই এক কথা চালু আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাকে আবার কোনো কুপ্রস্তাব দেবে না তো? কিন্তু এই জগতে নাম করতে হলে চান্স তো নিতেই হবে। আর রজতাভু যদি তাকে লঞ্চ করে, তাহলে আর পিছন ফিরে দেখতে হবে না। এ পর্যন্ত 8টা ছবি বানিয়েছেন, 6টাই হিট। তার মধ্যে প্রেমের কুয়াশা আবার জুবিলি করেছে। এছাড়া জাতীয় পুরস্কারও পেয়েছেন। ও, আপনি এসে গেছেন? আসুন আসুন আমার সাথে। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম। বন্ধ দরজার সামনে অমন বোকার মতো দাঁড়িয়ে থাকার জন্য মনে মনে লজ্জাই পেল তনুশ্রী। সহকারী মশাই কি ভাবলেন কে জানে। দরজায় দুবার নক করে দরজা খুলে সহকারী পরিচালক ঘরের ভেতরে ঢুকলেন। বাপ রে, ঘর তো নয়, যেন একটা গোটা 2 BHK ফ্ল্যাট। কি নেই সেখানে? ফ্রিজ, টিভি, সোফা সেট, ব্যালকনি, এমনকি একটা ম্যাসাজ করে দেবার যান্ত্রিক সোফাও রয়েছে। তনুশ্রীর গড়িয়া ছোট্ট ফ্ল্যাটটা এই সুইটে নির্ঘাত হারিয়ে যাবে। নমস্কার, বসুন। বয়স 40 ছুঁই ছুঁই, বেশ লম্বা, ছিপছিপে চেহারা, মাথা ভর্তি এলোমেলো চুলে একটু পাক ধরেছে, একটা হিসেব করে ছাঁটা গোঁফ, আর চোখে একটা টিন্টেড কাঁচের চশমা। রজতাভু মুখার্জির এই হ্যান্ডসাম চেহারার সাথে সব বাঙালিই পরিচিত। পরনে একটা ফেডেড জিন্স ও সাদা পাঞ্জাবি। ভদ্রলোক বোধহয় সাদা ছাড়া কিছুই পরেন না। তনুশ্রী এ পর্যন্ত যে কটা ইন্টারভিউ এবং ফটো দেখেছে তার, সবগুলোতেই সাদা পাঞ্জাবি বা জামা, আর নয়তো সাদা টি শার্ট পরে আছেন। এই আপনার প্রথম ছবিতে অভিনয় তো? হ্যাঁ, মানে সুযোগ তো কেউ দিতে চায় না। আমি পরিশ্রম করতে রাজি আছি, কিন্তু আমি মানে অন্য কিছু। কিন্তু না না, ওসব কিছু নয়। এটা একটা নষ্ট সম্পর্কের গল্প, একটি দম্পতির নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক। আপনি রিল্যাক্স করুন। আপনার লুক টেস্ট আরেকবার নিতে হবে, আর শুটিং অনেকটাই হবে পুরুলিয়া অযোধ্যা সার্কিটে। আমার গল্পের সঙ্গে বেশ খাপ খেয়ে যায় জায়গাটা। একটা ব্যক্তিগত প্রশ্ন করি, ডোন্ট মাইন্ড। আপনি কখনো প্রেম করেছেন?
মানে ঠিক সেইভাবে আহা, প্রেম করাটা তো আর ডিগ্রি ডিপ্লোমা কোর্স নয় যে খানিকটা করে আর করলেন না। হয় প্রেমে পড়েছেন অথবা পড়েননি। হ্যাঁ, মানে ওই আর কি, ওই SRFTI-তে অভিনয় শেখার সময় একজনের সাথে ব্যাস ব্যাস, ওতেই হবে। ওই ইমোশনগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। প্রেমের আগমন, প্রেমের দোলা লাগা, প্রেমের উচ্ছ্বাস, তারপর তিক্ততা, বিষণ্ণতা, সব শেডগুলো কিন্তু চরিত্র ফুটিয়ে তুলতে আপনার কাজে লাগবে। নদীর পাড় ভাঙার শব্দ বেশ মর্মান্তিক হয়, আর হৃদয়ের পাড় যখন ভাঙে না, তখন কোনো শব্দ হয় না। শুধু তনুশ্রীর মনে হতো সে তলিয়ে যাচ্ছে। যে হাতটা শক্ত করে ধরে সে দাঁড়াতে চেয়েছিল, দেখল সেই হাত তর্জনী তুলে শুধুই তাকে শাসিয়ে যাচ্ছে। হৃদয়ের পাড় ভাঙার শব্দ আমরা আজীবন বয়ে নিয়েই বেড়াই। আপনি পরশু স্টুডিওতে চলে আসুন, লুক টেস্ট হয়ে যাক, একটা ছোট অডিশনও হবে। আপনার ডায়ালগ ডেলিভারিটা একটু দেখে নিতে হবে। সব ওকে হলে আমি এই নভেম্বর থেকে কাজ শুরু করে দেব। ইনডোর কলকাতায় হবে সামনের মার্চ থেকে, অল আউটডোর শুটিং হবে পুরুলিয়াতে। ওকে? দুজন লোক হেঁটে যাচ্ছে পাশাপাশি, শালবনের ধার দিয়ে, তাদের সাইকেল নিয়ে। তো বুঝতে লাগছে সনাতন, জমিটা কো ওর বাপের আছে, ও হোটেল লাগাইব তো ওর কি? পয়সা তো লাগবে নু, ও তো পয়সা দিবে বলছে। পয়সা দিবে তো মদ কাটাইবে না ধর্মরাজ। শুন শুন, পয়সা দিবে না, পয়সা খাটাইবে, মুনাফা লিবে, সে লিখনু মাদা নাই, তো তফাতটা বুঝনু। গোড়াইছে গো ধর্মরাজ। মোটা বুড়ুচ্ছ, ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রে, দমে পেডাল মার। ও তো সোনাকুপি গ্রাম পটে। চ চ দেখি কাকু যদি বাঁচানো যায়। আয় আয়, জলদি আয় জলদি আয়। হে ধর্মরাজ, ব্রেক লাগা, আরে গোসা। কেন বটে? আরে নিশ্চয় টুরিস্ট গাড়ি করাইছে রে। বুঝছো না ধর্মরাজ, ঝামেলি আছে নো। ও জঙ্গলে পড়ে আছে লাশ, মেয়ে ছেলে বটে, কিন্তু জঙ্গলের মধ্যে লোক আছে, শহরের লোক। আমি এক ঝলক দেখলাম, মোরা গরিব লোক নো, তফাৎ থাকে ভালো বটে। রজতদা, আপনার ছবি নষ্ট সিনেমা তো সেরা পরিচালনার অ্যাওয়ার্ড পেল। এই নিয়ে 3টে জাতীয় পুরস্কার পেলেন আপনি। আমারটা বললে আর নিজেরটা বললে না। বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডের কথাটা কে বলবে? ওসব তো আপনার জন্যই পাওয়া। আপনি সুযোগ না দিলে, গাইড না করলে আমার অভিনয় ক্ষমতা কেউ জানতেও পারত না। আচ্ছা রজতদা, একটা কথা জিজ্ঞেস করব? মোটে একটা কথা। আমি তো অপেক্ষা করে আছি কবে তুমি অনেক কথা জিজ্ঞেস করবে। যা, কি যে বলেন। আচ্ছা শুনুন না, এই যে সবাই বলছে যে আমায় নাকি একেবারে হিমানিদির মতো দেখতে, আমায় কি আপনি সেই জন্য সিলেক্ট করেছেন? হ্যাঁ, একেবারে নয়, তবে অনেকটা। তবে সেটা কোনো ফ্যাক্টর নয়। তোমায় দেখলে আমার খুব ভালো লাগে। সে ভালো লাগায় কোনো পাপ নেই তনু, বিলিভ মি। হাতটা ছাড়ুন রজতদা, আপনি আমায় দুর্বল করে দিচ্ছেন। না, একটু দুর্বল হলে তনু। জীবনের দুর্বল মুহূর্তগুলো কি নিছক অপ্রয়োজনে আসে? কি প্রয়োজনে আসে তনুশ্রী জানে না, কিন্তু আসে। যেমন এসেছিল 5 বছর আগে পুরুলিয়ায়, দোল পূর্ণিমার পরের রাতে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে আসা
এক দঙ্গল শিক্ষার্থীদের মধ্যে ও আর মৈনাকও ছিল। মৈনাক তার ডিপ্লোমা ফিল্ম বানাবে, তনুশ্রী তাতে অভিনয় করবে, আগেই ঠিক করা আছে। সেই রাতে অন্যরা যখন কাছের রিসর্টে দোল উৎসবে আয়োজিত ছৌ নাচ দেখছে, ওরা দুজন তখন ওই বিস্তীর্ণ শালবনে একা। ওরা দুজনে একসাথে একা। কেমন অদ্ভুত না কথাটা? মৈনাকের বুকে মাথা রেখেছিল তনুশ্রী, ঠিক যেমন বসন্তের হাওয়ায় শালগাছ থেকে খসে পড়ে যাওয়া পাতা মাথা রাখে বনের জমির বুকে। আমাকে রং দিও পলাশ বন, আমাকে রাঙিয়ে দিও, ঝরে পড়া শালের পাতায় চাঁদের আলোর গুঁড়ো মাখিয়ে আমায় সাজিয়ে দিও। আমি যে তোমারই বনলতা, কানে কানে বলে দিও, এ সময় যেন স্থির হয়ে থাকে, এই রাত, এই বন, এই অন্ধকার যেন আমায় চিরদিন মনে রাখে। মৈনাকের ঠোঁট যখন ধীরে ধীরে নেমে এসেছিল তনুশ্রীর অপেক্ষারত উষ্ণ ঠোঁটে, তখন সাক্ষী ছিল দূরের মাঠাবুরু পাহাড়, শালের বন, সূর্যের শেষ রক্তিম আভাটুকু গায়ে মেখে দাঁড়িয়ে থাকা লাল পাতায় মোড়া দুটো কুসুম গাছ, আর মেখলা। দৃশ্যটা মেখলার কাছে কোনোভাবেই প্রীতিকর ছিল না। খুব বড় পরিচালকের মেয়ে মেখলা, ইন্ডাস্ট্রিতে ওর বাবা ইন্দ্রজিৎ চৌধুরীর খুব দাপট। উচ্চাকাঙ্ক্ষী মৈনাক কোন দিকে ঢলতে পারে সেটা সহজেই অনুমেয় ছিল। মেখলাকে চটিয়ে তনুশ্রীকে ভালোবাসা মৈনাকের পক্ষে সম্ভব ছিল না। প্রথম প্রেম বড় গভীর আঁচড় কেটে যায়, প্রথম মোহভঙ্গ তার চেয়েও গভীর ক্ষত দিয়ে যায়। রজতাভ যখন তনুশ্রীকে জড়িয়ে ধরেছে, তার উষ্ণ নিঃশ্বাস যখন তনুশ্রীর কানের লতিতে ছোঁয়া দিয়ে যাচ্ছে, তখন তনুশ্রীর মনে হলো মেখলার মৈনাক, হিমানীর রজতাভ সবাই কারো না কারো, তবুও তারা তনুশ্রীর দিকে হাত বাড়ায় কেন? তনুশ্রী কি সবার কাছেই ক্ষণিকের চাহিদা পূরণ? কি ভাবছো তনু? না, সেরকম কিছু নয়। ওই আমাদের সবারই জীবনে তো চাওয়া পাওয়ার একটা খাতা থাকে। মাঝে মাঝে দমকা হাওয়ায় খাতাটার পাতাগুলো কেমন যেন এলোমেলোভাবে খুলে যায়, কেমন যেন অন্যমনস্ক করে দেয়। ওই খাতা তো আমারও আছে। সরি রজতদা, আপনার সঙ্গে যা ঘটে গেল, তারপর আপনাকে নিজের চাওয়া পাওয়ার কথা বলাটাই অন্যায়। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? আপনি কি আমার মধ্যে হিমানিদিকে খোঁজেন? মাঝে মাঝে আমার মনে হয় হিমানি বোধহয় আমাকে খোঁজে। মানে? জানি না তনু, আমি জানি না। পুরুলিয়াতে আমি নিজের এই কি করতে গিয়েছিলাম হিমানিকে নিয়ে। আমার নষ্ট সিনেমার একটা সিকুয়েল বানাবার ইচ্ছে ছিল, তখন দুর্ঘটনাটা ঘটল। তারপর অন্য ছবির শুটিং চলার সময় আমি বেশ কয়েকবার ওকে দেখেছি। ওকে মানে হিমানিদিকে? হ্যাঁ। কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তনু, শুধু একটা ব্যাপারে মাথা খারাপের লক্ষণ প্রকাশ পাবে এটা তো হয় না, আর বারবার দৃষ্টিবিভ্রম কারোর হয় না। অন্য ছবির শুটিংও আমি পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় করেছি, দূরে পাইন বনের মধ্যে, কখনো আমাদের হোটেলে, আমার ঘরের লাগোয়া করিডোরে, কখনো শালবনের মধ্যে শুটিংয়ের সময়।
আমি ওকে দেখেছি, এমনকি কলকাতায় সেদিন এক ডিস্ট্রিবিউটরের অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠব, একটা পাস করে যাওয়া সেন্ট্রো গাড়ির পেছনের সিটে মনে হলো হিমানি বসে আছে। রজতদা, শখ পেয়ে আপনি বারবার ভুল দেখছেন। একটা কাজ করুন, আপনি কিছুদিন কাজকর্ম ভুলে রেস্ট নিন। রেস্ট নেব, শুধু তুমি বলো তুমি আমার পাশে থাকবে। আমি আমি খুব দুর্বল হয়ে গেছি তনু। আমি আমি তোমায় নিয়ে বাঁচতে চাই তনু। এটা অন্যায় রজতদা। আমি হিমানিদের জায়গা নিতে পারি না। তনুশ্রী, ডোন্ট বি ফুল। কেউ কারো জায়গা নিতে পারে না। আচ্ছা, মানুষের মন কি এতটাই ছোট যে একজনের বেশি কাউকে সে মন জায়গা দিতে পারবে না? তুমি জানো না তনু, আমার এখন কেমন ভয় করে। কেন দেখি আমি ওকে, কি চায় ও, দূর থেকে কেমন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। হিমানি আর নেই, থাকতে পারে না, তাহলে কেন আমি দেখি ওকে? দেখুন অফিসার, আমার এখন কথা বলার মতো সময় নেই। আমার নাম শিলাজিৎ সেনগুপ্ত, হোমিসাইড ডিটেকটিভ, সিআইডি ক্রাইম ব্রাঞ্চ। এ আমার সহকারী শৈলেন পাল। আমরা এলে একটু সময় করে নিতে হয় মিস্টার মুখার্জি, বিশেষ করে আপনি যখন প্রাইম সাসপেক্ট। বসুন। একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেট করতে সিআইডির প্রয়োজন হচ্ছে কেন? আমি বা প্রাইম সাসপেক্ট হলাম কি করে? শৈলেন, ডায়েরিটা দাও। আমি পরপর কয়েকটা ফ্যাক্টস বলছি। 2023 জানুয়ারির বইমেলায় আপনার লেখা একটি বই প্রকাশ পায়। বইটির নাম নষ্ট সিনেমা। 2024 ডিসেম্বরে মুক্তি পায় আপনার গল্প নিয়ে বানানো, আপনার পরিচালনায় ছবি, যার নাম ওই একই, নষ্ট সিনেমা। 2025 মার্চে অযোধ্যা পাহাড় রেঞ্জের একটি অংশে গাড়ি করে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। গাড়ি চালাচ্ছিলেন আপনি। গাড়ির আর একজন মাত্র যাত্রী আপনার পাশেই বসেছিলেন, আপনার স্ত্রী হিমানি মুখার্জি। আপনি বেঁচে যান, কিন্তু আপনার স্ত্রী মারা যান। গাড়ি নিচে পড়ার সময় এক্সপ্লোড করে। গাড়ির মধ্যে থাকা আপনার স্ত্রী ওয়াজ বার্নড বিয়ন্ড রেকগনিশন, কিন্তু আপনি বেঁচে যান। সেটাই আমার অপরাধ বোধ হয়, তাই আমি প্রাইম সাসপেক্ট। আমি প্রাইম সাসপেক্ট বলেছি, কনভিক্টেড তো বলিনি। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে গেল, ইম্প্যাক্ট থেকে আগুন ও বিস্ফোরণ, আপনার স্ত্রীর মারা যাওয়া, এসব কিছুর সাক্ষী একমাত্র আপনি। কী ঘটেছিল সেই সত্যটা একমাত্র আপনি জানেন মিস্টার মুখার্জি। সহযোগিতা করুন প্লিজ। ওকে, আই এম সরি। দেখুন, একই কথা বারবার বলতে বিরক্ত লাগে। তাছাড়া ঘটনাটা তো খুব প্রীতিকর নয়। আই লস্ট মাই ওয়াইফ। আমার সমবেদনা জানাই। আসলে স্যার, অনেক পাপ করলে সিআইডি, সিবিআই, ইডি এইসব চাকরি কপালে জোটে। আমরা কলিং বেল বাজালেই লোকের মুখ শুকিয়ে যায় অথবা বিরক্ত হয়। কি আর করব বলুন, আমাদের কাজটাই খারাপ। না হলে কি আপনাকে আর এই সময় বিরক্ত করতে মন চায়? বেশ, পুলিশকে বলেছি, গাড়ির ইন্স্যুরেন্সকে বলেছি, মিডিয়াকে বলেছি, আপনাদেরও আবার বলছি। আমি ও হিমানি আমাদের হুন্ডাই ভার্না সেডান গাড়িটা নিয়ে যাচ্ছিলাম মাঠাবুরু পাহাড়ে। ইনফ্যাক্ট আমরা তখন মাঠাবুরুর ওপরে, গাড়ি আমিই চালাচ্ছিলাম। একটা শার্প টার্ন নিতে গিয়ে দেখলাম ব্রেক কাজ করছে না। ওই অবস্থায় জাস্ট 6 কি 7 সেকেন্ড সময় পেয়েছিলাম। আমি চলন্ত গাড়ির দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়ি। হিমানি পারেনি। হ্যান্ডব্রেক? অত সময় ছিল না। হ্যান্ডব্রেক ডাউন আর সেই সাথে গিয়ার ডাউন শিফট করা, এতটা সময় আমি পাইনি অফিসার। আমি জাস্ট রিফ্লেক্সে ঝাঁপ দিয়েছিলাম। হিমানির রিফ্লেক্স স্লো ছিল, পারেনি, তাই চলে গেল। ব্রেক প্যাডেল পাম্প করেছিলেন? করেছিলাম, সাথে সাথেই করেছিলাম 2-3 বার, কাজ হয়নি।
আর ডিলে করার রিস্ক নেইনি। গাড়ি তো আপনার নতুন, কী কারণে ব্রেক ফেল করলো মনে হয়? জানি না, ইন্স্যুরেন্স কোম্পানির অটোমোবাইল এক্সপার্টও নিশ্চিতভাবে রিপোর্ট দিতে পারেনি। পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে সব কিছু পুড়ে ঝামা হয়ে গেছে। তবে আমার মনে হয় এক্সপার্ট যেটা আন্দাজ করছে সেটাই। ব্রেক ফ্লুইডে কন্টামিনেশন ছিল, প্যাডেল ভ্যাকিউম নষ্ট হয়ে গেছিল। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। 2023-এ আপনার লেখা যে উপন্যাস প্রকাশিত হয়, নাম নষ্ট সিনেমা, সেখানেও পাহাড়ের ওপর থেকে গাড়ি পড়ে যাওয়ার কথা রয়েছে। স্বামী গাড়ি চালাচ্ছিল, ব্রেক ফেল হয় এবং গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে উনি কার ক্রাশ থেকে বেঁচে যান। কিন্তু ওনার স্ত্রী গাড়ি থেকে ঝাঁপ দিতে পারেননি, মারা যান। উপন্যাসের শেষে রহস্য উদ্ঘাটন হয়। গল্পের প্রধান চরিত্র সেও চিত্র পরিচালক। নিজের স্ত্রীকে মাদক খাইয়ে অবচেতন করে গাড়িতে বসিয়ে পাহাড়ের ওপর থেকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে তারপর গাড়ি ঠেলে নিচে ফেলে দেয়। শুনলেন? বইয়ের ওই অংশটা পড়ো তো। পেছন থেকে গাড়ি ঠেলতে ঠেলতে কুণাল যখন বুঝল আর তার পরিশ্রমের প্রয়োজন নেই, গাড়ি, স্ত্রী, একটা নষ্ট পচে যাওয়া সম্পর্ক, একটা নষ্ট সিনেমার মতো অবশেষে শেষ হলো, তখন কুণালের বুকটা বেশ হালকা লাগলো, মনটা বেশ ফুরফুরে। মানুষ খুন করা এত সহজ, ব্যাপারটা এত অনায়াসে করা যায়। অন্ধকার নির্জন পাহাড়ের উপর কুণাল একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। আচ্ছা, নিচে পড়তে পড়তে গাড়িতে একটা বিস্ফোরণ হলো। নিশ্চয়ই ট্যাঙ্কে আগুন লেগে গেছিল। পাহাড়ের নিচের দিকে যেখানে গাড়িটা এখনো খানিক বাঁকা অবস্থায় আটকে আছে, ওপর থেকে দেখে মনে হচ্ছে একটা জ্বলন্ত ধাতব পিণ্ড। এ যে সোনায় সোহাগা, সব প্রমাণ গায়েব। আচ্ছা আচ্ছা, বৈশাখীর কি জ্ঞান ফিরে এসেছিল গাড়িতে যখন আগুন লাগলো? গাড়িতে আগুনের পরশমণি লেগে কুণালের জীবনটা পূর্ণ করে দিল। অন্ধকারে নিজের সিগারেটের জ্বলন্ত টিপটা দেখতে দেখতে কুণালের মুখে একটা তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ল। আর পড়ব স্যার? না, রজতবাবু, আপনার লেখা বই, আপনার পরিচালিত ছবি আর আপনার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার মধ্যে মিলটা একটু বেশি নয় কি? হ্যাঁ, মিল আছে। আমারই কল্পনা অনেকটাই বাস্তবে চলে এসেছে। কিন্তু সত্যি কি তেমন মিল আছে? আমার গল্পের চরিত্র কুণাল তার স্ত্রীকে প্ল্যান করে হত্যা করেছে। আমার ক্ষেত্রে এটা একটা নিছক অ্যাক্সিডেন্ট ঘটেছে। দুটো এক হলো। যেটুকু মিল আপনার চোখে পড়ছে বা সবারই পড়েছে, সেটা কাকতালীয়, মেয়ার কোইন্সিডেন্স। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ব্রেক ফেল করেছে, এসব আপনি বলছেন। পুলিশ এবং গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির ইনভেস্টিগেশন ইজ ইনকনক্লুসিভ। দুর্ঘটনার আগে বই লিখেছি বলে আপনি সন্দেহ করছেন আমার গল্পের প্ল্যান মতো আমি আমার স্ত্রীকে খুন করেছি। আর দুর্ঘটনার পর যদি বইটা লিখতাম অফিসার, আপনি বলতেন বইটা আমার খুনের স্বীকারোক্তি, তাই তো? আপনার সম্পর্কে আমি জানি, আপনি তো সেলিব্রিটি ডিটেকটিভ। কাগজে, ম্যাগাজিনে আপনার ছবি ছাপা হয়, টিভি চ্যানেলে আপনার ইন্টারভিউ দেখানো হয়। ইউ শুড কাম আপ সামথিং মোর কনস্ট্রাকটিভ। আমাকে অ্যারেস্ট করতে গেলে হার্ড এভিডেন্স লাগবে অফিসার। গল্পের সাথে বাস্তবের মিল আছে খানিকটা, তাই বাস্তবেও পুরোপুরি তাই ঘটেছে যা গল্পে হয়েছে। এই যুক্তি কোর্টে টিকবে না। আপনি এটা আমার থেকে ভালো করে জানেন। আপনার গল্পের নাম নষ্ট সিনেমা রেখেছেন কেন? এই প্রশ্ন বই ও ছবি দুটোর ক্ষেত্রেই মিডিয়া জিজ্ঞেস করেছিল লঞ্চের সময়। গল্পের প্রধান দুই চরিত্র কুণাল ও বৈশাখী ফিল্ম জগতের মানুষ। কুণাল চিত্র পরিচালক, বৈশাখীর একটা প্রোডাকশন হাউস আছে। তাছাড়া বৈশাখী কুণালের ছবিতে এবং অন্যান্য ছবিতেও কস্টিউম ডিজাইন করে। দুজনের সম্পর্ক কিভাবে গড়ে উঠল এবং আস্তে আস্তে নষ্ট হলো, সেই নিয়ে গল্প। ওদের দুজনের জীবনটাই আমি একটা
সিনেমা হিসেবে তুলে ধরেছে, যে জীবনের একটা শুরু আছে, একটা ক্লাইম্যাক্স আছে, একটা সমাপ্তি। মিস্টার সেনগুপ্ত, নষ্ট তো সব কিছুই হয়ে যায়। জন্মের পর আমাদের এই শরীরটাই নষ্ট হতে হতে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। স্বপ্ন নষ্ট হয়, আশা নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। আমরা নিজেদের জীবনের নষ্ট হওয়া অধ্যায়গুলো ভুলে থাকতে অন্যের জীবনের নষ্ট হয়ে যাওয়া অধ্যায়ের গল্প শুনি, সেই গল্পের সিনেমা দেখি আমরা সবাই। ঠিক আছে, এখন উঠি। আপাতত তদন্ত চলবে, আপনি এই রাজ্যের বাইরে যাবেন না। রজতাভু মুখার্জিকে আর কোনো কথা বলতে না দিয়ে শিলাজিৎ তাঁর অফিস থেকে বেরিয়ে এলো। পেছনে শৈলেন হন্তদন্ত হয়ে আসছে কেসের ফাইলপত্তর নিয়ে। মনে মনে শিলাজিৎ বেশ রেগে গেছে। এই কেসটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার আগে শিলাজিৎ একটা সিগারেট ধরালো। তার ভ্রু কুঁচকে আছে। ঘাঘু লোক স্যার, ওনার নষ্ট সিনেমার গল্পটির গোড়াতেই লেখা আছে এটি নিছক গল্প এবং গল্পের সব চরিত্র কাল্পনিক। সালা, ঠিক যেটা ভেবেছিলাম সেই রাস্তাটাই নেবে। নিজের লেখা গল্পকেই অ্যালিবাই হিসেবে ব্যবহার করবে। তার মানে? মানে খুব সহজ। রজতাভু মুখার্জি বলবে নিজের স্ত্রীকে খুন করতে হলে উনি ওনারই লেখা একটি গল্পে বর্ণিত খুনের মতো করে ব্যাপারটা কেন করবেন? খুনি কি কখনো সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে ঠিক কীভাবে খুনটা করেছে? কিন্তু আপনি ভাবছেন স্যার রজতবাবু ঠিক ওইভাবেই খুনটা করেছে? হ্যাঁ, ভাবছি। কল্পনার সঙ্গে বাস্তবের এতটা মিল উপেক্ষা করা যায় না। রজতাভু গোটা পুলিশ ডিপার্টমেন্টের সাথে ইয়ার্কি করছেন। আমরা জানবো উনি খুনি, কিন্তু আমরা সেটা প্রমাণ করতে পারবো না। লোকটা কিন্তু বেশ হাই থটের কথা বলে স্যার। নষ্ট হওয়া নিয়ে কত কিছু বলল। অবশ্য সাহিত্যিকরা বোধ হয় এভাবেই কথা বলে। আমাদের এই বঙ্গে আতলামির চাষ হয় কি না? চলো গাড়িতে ওঠো। তুমি ড্রাইভ করো শৈলেন, আমি একটু অন্যমনস্ক আছি। ঠিক আছে স্যার। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের সবচেয়ে কাছের রেল স্টেশন হল বরাভূম। বরাভূম স্টেশন থেকে একটা রাস্তা সোজা চলে গেছে থানার দিকে। সেই রাস্তায় বাগমুন্ডি রোড ধরে প্রায় 1 ঘন্টা মতো সোজা গাড়ি চালালে একটা দুমাথার মোড় আসে। ডানহাতি রাস্তাটা হলো অযোধ্যা লিংক রোড। ওই রাস্তা চলে গেছে সোজা অযোধ্যা পাহাড়ের দিকে। রাস্তার দুধারে ঘন শাল ও পাইনের বন, আর সেই সাথে ফুটে আছে অজস্র পলাশ। দূর থেকে মনে হয় এক একটা গাছে যেন আগুন লেগে গেছে। রাস্তায় দিনের বেলাও মাঝে মাঝে উঠে আসে ময়ূর, আর রাতে ভাল্লুক। এই বাঘমুন্ডি রোড ও লিংক রোডের ক্রসিংয়ের কাছে রাস্তার ধারে একটা রিসোর্টে উঠেছে শুটিংয়ের একটা ছোট্ট টিম। রিসোর্টের নাম পাহাড়িয়া। নষ্ট সিনেমার পর রজতাভুর পরের ছবি নষ্ট সিনেমা পর্ব 2, যার আলাদা করে নাম রাখা হয়েছে অতীতের হাতছানি। তারই শুটিং হবে পুরুলিয়া অযোধ্যা সার্কিটেই, কারণ গল্পের প্রধান চরিত্র চিত্র পরিচালক কুণাল আবার ফিরে আসছে এই অযোধ্যায়। একটা কিছুর আকর্ষণে, নাকি বৈশাখীর স্মৃতির অমোঘ হাতছানি তাকে টেনে আনছে এখানে? জানে না কুণাল, শুধু এটুকু জানে যে শান্তির খোঁজে সে বৈশাখীকে তার জীবন থেকে সরিয়ে দিল, সেই শান্তি তার মনে হচ্ছে এই সুদীর্ঘ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, এই শালবন, এই পাইনের জঙ্গলের আনাচে কানাচেই রয়ে গেছে।
এত জায়গায় শুটিং করেছে কুণাল, দেশে বিদেশে। তাহলে কলকাতা থেকে কয়েক ঘন্টার পথ মাত্র, এই অযোধ্যা সার্কিটের এতটা দুর্নিবার আকর্ষণ কিসের? বিশেষ করে এখানেই যখন কুণাল তার জীবনের প্রথম খুনটা সম্পন্ন করল। তার এক সময়ের প্রেমিকা এবং তারপর তার স্ত্রী বৈশাখীর সঙ্গে তার সম্পর্কটা মহুয়া মদের মতোই প্রথম দিকে মাথা ঝিমঝিম ঘন নেশার মতো হলেও পরের দিকে পচে গিয়েছিল, গেঁজিয়ে গিয়েছিল। সৃজনশীল মানুষদের পক্ষে একটা নষ্ট সম্পর্ক বেশি দিন বয়ে বেড়ানো সম্ভব নয়। কিন্তু প্রায় প্রতিদিনের ঝগড়া, অশান্তি, জিনিসপত্র ভাঙচুর সত্ত্বেও বৈশাখী তাকে ডিভোর্স দিচ্ছিল না। কুণাল জানত বৈশাখী দেবে না, মিউচুয়ালে রাজি হবে না। বৈশাখী তাকে এইভাবে জব্দ করতে চেয়েছিল। আসলে বৈশাখীর কাছে জীবনের কোনো মূল্য নেই। এই যে দিন, মাস, বছর শুধুমাত্র ঝগড়া, মারপিট, অশান্তি করে কেটে যাচ্ছে, সেটা বৈশাখীকে বদার করে না। সে চায় কুণাল শুধু তাকেই সময় দেবে, তার সাথেই গল্প করবে, সারাদিন শুধু তাকে নিয়েই থাকবে। বৈশাখীর যে পজিটিভনেস, গোড়ার দিকে ভালো লেগেছিল, সেটাই বিয়ের 5 বছরের মাথায় এসে কুণালের দম বন্ধ করে দিচ্ছিল। রজতদা, আমায় ডেকেছেন? হ্যাঁ, এসো এসো। কাল সকাল 6টায় কল টাইম আছে। একটা ডিফিকাল্ট সিন আছে, বুঝলে? বসো, সিনটা তোমায় একটু বুঝিয়ে দিই। এখানে একটা ঝর্ণা আছে, বামনি ফলস। এই বামনি ফলসের অ্যাকচুয়াল স্পটটায় পৌঁছতে গেলে 300 সিঁড়ি প্লাস এবড়ো খেবড়ো পথ নামতে হয়। আমাদের শ্যুট হবে ওই সিঁড়ির মাঝামাঝি অংশে। কুণাল পাহাড়ি রাস্তায় বেশ দূরে যাকে দেখেছে সে বৈশাখী। কুণাল জানে এটা হতে পারে না, কিন্তু সে দেখছে নিজের চোখে। দূরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছে যে মহিলা, পরনে হলুদ শাড়ি পরে, সে বৈশাখী ছাড়া আর কেউ হতেই পারে না। মানে কুণালের মধ্যে একটা কনফিউশন আছে, মানে সে নিশ্চিত নয়, তাই তো? না, নিশ্চিত নয়, দূর থেকে দেখছে তো। রাস্তায় একটা শ্যুট হচ্ছে আর একটা দ্য ডিফিকাল্ট ওয়ান ওই সিঁড়িতে। মহিলা তরতর করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। কুয়াশা থাকবে। কুণাল ধাওয়া করে এসে দেখবে কুয়াশা ভরা সিঁড়ি দিয়ে মহিলা নেমে যাচ্ছে, যেন কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। ডায়লগ থাকছে না, এটা গানের সিকোয়েন্সের সিন। শাড়ি পরা অবস্থায় তোমায় একটু তাড়াতাড়ি নেমে যেতে হবে। টেকনিক্যালিও শটটা স্পিড বাড়িয়ে করলে হতো, কিন্তু নারীর চলনের যে মাধুর্য, তাতে সেটা নষ্ট হবে। যদি পড়ে যায়? পদস্খলন বলছো? তা একটু হলে মন্দ কি? এই যে তোমায় দেখে আমার পদস্খলন হলো, অথচ তুমি যেন কুয়াশায় মিলিয়ে রয়েছ, ঠিকভাবে ধরা দিচ্ছ না। তোমার না হয় আমার ছবিতেই একটু পদস্খলন হোক। ভয় নেই, ক্যামেরার ফ্রেমের বাইরে লোক থাকবে তোমায় ধরে নেবার জন্য। ওদিকে সোশ্যাল মিডিয়াতে তো খুব ঝড় উঠেছে আপনার এই নষ্ট সিনেমা পার্ট 2 নিয়ে। কেউ বলছে এটা পারিবারিক ছবি, কেউ বলছে না রহস্য, কেউ আবার বলছে এটা ভৌতিক। ফেসবুকে 3,500 কমেন্ট। ফেসবুক মার্ক ছোকরার এলেম আছে। মানুষ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট না করলে বাঁচবে না। এই বেসিক ব্যাপারটা কাজে লাগিয়ে একটা ভালো খুঁড়োর কল তৈরি করেছে। ভালো কথা, ইন্টারঅ্যাক্ট প্রসঙ্গে মনে পড়ল, তুমি কি আমায় রজতদা আর আপনি সম্বোধন করে দূরেই সরিয়ে রাখবে? খুব বেশি দূরে সরিয়ে রেখেছি বলে তোমার কি মনে হয় রজত? রজত, জানো আমি কালবৈশাখী ভালোবাসি না। সব কিছু কেমন যেন এলোমেলো করে দেয়।
আমার জীবনে তুমি শান্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়ে এসো, কেমন? রিসর্টে নিজের রুমে বসে রজতাভ শর্ট ডিভিশনগুলো লিখে নিচ্ছিল। ইউনিটের বাকি সবাই শুয়ে পড়েছে। ডিনার শেষে তনুশ্রীও গুড নাইট বলে চলে গেছে নিজের ঘরে। টেবিলের ওপর একটা কাঁচের বোতল, জলের জাগ আর একটা গ্লাস। গ্লাসের পানিও প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এটা 3 নম্বর। মিষ্টি হালকা ঝাঁঝালো মহুয়া মদ খেতে ভালোই লাগছে রজতাভর। জলের ভাগ 1-3 না করে 1-2 করে নিয়েছে ও। মহুয়া গাছের অনেক যত্ন করে আদিবাসীরা। এক একজন এক একটা গাছের দায়িত্ব নেয়। গাছের নিচ পরিষ্কার রাখে, আগাছা হতে দেয় না, গাছ থেকে ফুল ছেঁড়ে না। মার্চ এপ্রিল মাসে বৃষ্টির মতো নিচে ঝরে পড়ে মহুয়া ফুল। সেই ফুল কুড়িয়ে নিয়ে তাকে রোদে শুকিয়ে তার থেকে তৈরি করে মহুয়া মদ। মহুয়া গাছকে বলা হয় কল্পবৃক্ষ। পড়ে থাকা মহুয়া ফুল খেয়ে মাতাল হয় জঙ্গলের বাঁদরের পাল, মাতাল হয় ভাল্লুক। বেশ অনেকটা লিখে একটা আড়মোড়া ভেঙে সিগারেট ধরিয়ে রুমের লাগোয়া করিডোরে এসে দাঁড়ালো রজতাভ। করিডোরের সামনের দিকটা দিয়ে বাইরের বড় রাস্তা দেখা যায়। অন্ধকার রাস্তার বুক চিরে মাঝে মাঝে লরি, ট্যুরিস্ট বাস ও বাইক চলে যাচ্ছে ফুল স্পিডে। শুধু বাঘমুন্ডি রোড ও অযোধ্যা লিংক রোডের ক্রসিংয়ে একটা ল্যাম্প পোস্টে সোলার বাতি জ্বলছে। বাতির নরম জ্যোৎস্নার মতো আলো রাস্তার খুব বেশি আলোকিত করতে পারেনি, তবে যেটুকু অংশ আলোকিত করেছে সেটা রজতাভর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা শিরশিরানি নামার পক্ষে যথেষ্ট। ল্যাম্পপোস্টের নিচে ও কে দাঁড়িয়ে আছে? অসম্ভবকে চোখের সামনে দেখলে যেটা মনে হওয়া স্বাভাবিক সেটাই মনে হলো রজতাভর। চোখের ভুল, মহুয়ার নেশাটা মাথায় চড়ে গেছে নিশ্চয়ই, নইলে হিমানীকে সে দেখবে কেন? মৃতকে সামনে দেখা মানে হয় সেটা চোখের ভুল, নয়তো নেশার ঝোঁক। কিন্তু চোখের ভুল কতক্ষণ থাকে? হিমানী তো দাঁড়িয়েই আছে, তার স্থির দৃষ্টি রজতাভর দিকে। সেটা 70 ফুটের ওপর দূরত্ব থেকেও রজতাভ বেশ বুঝতে পারছে। এর আগেও রজতাভ মৃত হিমানীকে দেখেছে কয়েকবার, কিন্তু সেসব ছিল ক্ষণিকের দেখা। কিন্তু এখন প্রায় 2 মিনিট হয়ে গেল, হিমানী দাঁড়িয়েই আছে। পরনে অ্যাক্সিডেন্টের দিনের সেই হলুদের ওপর কালোর কাজ কাঞ্চিপুরম সিল্কের শাড়িটা। এখন তনুশ্রী কি বলবে? রজতাভ শখ পেয়ে ভুল দেখছে, নাকি এ হিমানী নয়, তার অশরীরী রূপ? কি ব্যাপার রজত, ঘুমোওনি তুমি? এ কি, এত ঘেমে গেছো কেন? আবার আবার এসেছে ও, ওইখানে দাঁড়িয়ে আছে। কি হিমানিদি, কি ছেলে মানুষই করছো বলো তো? আচ্ছা শোনো শোনো, তুমি আমার ঘরে একটু বসো, এসো। এই নাও জল খাও। আমি বরং একবার একটু দেখে আসছি। কই, কেউ তো নেই। আরে ওই আলোর পোস্টের নিচে বা আশেপাশে কেউ কোথাও নেই রজত।
ছিল তনু, চলে গেছে। হ্যাঁ ছিল, তোমার মাথায় ছিল। আচ্ছা ঠিক কতটা ড্রিঙ্ক করেছো রজত তুমি? চলো তোমায় আমি তোমার রুমে পৌঁছে দিই। তুমি এখানে রাত কাটালে ইউনিটে আবার কথা হবে। আজ রাতটা থাকতে দাও তনু, আমি আশ্রয় চাইছি, আমি একা থাকতে পারবো না। আচ্ছা বেশ, তুমি শো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি আরাম। রজত, তুমি খুব স্ট্রেস নিচ্ছ। একে তো লেখালেখি, তার উপর ফিল্ম ডিরেকশন, একটার পর একটা ছবি বানিয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা একটু গ্যাপ নাও না। গ্যাপ দিলে আমার প্রডিউসাররা টেনশনে পাগল হয়ে যাবে। অনেক টাকা লাগিয়ে বসে আছে তো সবাই। তাছাড়া পরের 3টে ছবিতে তোমাকে লিড রোল দেব ঠিক করেছি, তার কি হবে? কেন দেবে? নবাগতা তনুশ্রীকে বুঝি খুব মনে ধরেছে? মনের আর কাজ কি বলো, শুধু ধরে আর ছাড়ে। কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা হিমানিদির সাথে তোমার সম্পর্কটা আই মিন স্ট্রেইনড হয়ে গিয়েছিল, তাই না? যাওয়ারই কথা। ও অনেক বদলে গেছিল। অকারণ সন্দেহ করা, আমার সবসময় চোখে চোখে রাখা, আর সেই সাথে নিজের অহংকার। জানো নিশ্চয়ই, বড় শিল্পপতির একমাত্র মেয়ে, প্রচুর টাকা সম্পত্তি। এখানে ছৌ নাচ হয়, বড় বড় মুখোশ পরে সবাই নাচে। ছবিতেও ব্যবহার করবো ওই নাচ। মাঝে মাঝে মনে হয় সম্পর্কের গোড়ায় আমরা অমন মুখোশ পরে থাকি, তারপর আস্তে আস্তে মুখোশটা ছিঁড়ে গিয়ে খসে পড়ে, আমাদের আসল মুখটা বেরিয়ে পড়ে। সেই মুখ যদি পরস্পরের মনের মতো না হয়, সম্পর্ক টেকে না। ও বাবা, আমিও মুখোশ পরে আছি নাকি? তুমিই বলো। জানি না বাপু, আমি তোমার অত হাইফাই কথা বুঝি না। তবে একটা ট্যাটু করার ইচ্ছে আছে। সেরেছে। কোথায় ট্যাটু করবে? ক্যামেরায় চলে আসবে তো। পরের ছবি সিঁদুরের দামে তুমি গ্রামের বউ। যে জায়গায় করলে শুধু তোমার চোখ ছাড়া আর কারুর চোখে পড়বে না। তনু, গত 5 দিন টানা শুটিং হয়েছে, কাজ ভালোই এগিয়েছে। রজতাভর মন আজ বেশ ফুরফুরে। একটা ব্যাপার সে বুঝে গিয়েছে, তার যাবতীয় টেনশন বা অ্যাংজাইটির কারণ হিমানি নয়, সে নিজে। তার মনই আজগুবি সব কল্পনা করছে মাত্র, আর সেজন্যেই সে চোখে ভুলভাল দেখছে। হিমানি আর নেই, কোথাও থাকতে পারে না। এটা তার চেয়ে ভালো আর কেউ জানবে না। সামনে নতুন জীবন, আরো খ্যাতি, আরো এগিয়ে যাওয়া। আর তনুশ্রী, মেয়েটা বেশ সুন্দরী, সরল মনের। ফিল্ম লাইনে এরকম মেয়ে চট করে পাওয়া যায় না। তনুশ্রীকে দেখতেও অনেকটা হিমানির মতন। তনুশ্রী তার জীবনে যে প্রেমের হাওয়াটা নিয়ে এসেছে, সেটা কলেজ জীবনে বইত। যে প্রেম নতুন, সজীব, প্রাণবন্ত এবং সরল। সে প্রেমে কোনো স্বার্থ জড়িয়ে থাকে না। রিসর্টের গাছে গাছে অনেক পাখি আছে। পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে রজতাভ দাড়ি কামাচ্ছিল আর গান গাইছিল গুনগুন করে। নষ্ট সিনেমা পার্ট 2 রিলিজ করলে তার আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড যে বাঁধা, এ ব্যাপারে সে নিশ্চিত। কিন্তু থুতনির কাছে শেভ করতে গিয়ে তার হাত থমকে গেল। ওই সিআইডি ডিটেকটিভ শিলাজিৎ সেনগুপ্তকে নিয়ে একটা চিন্তা রয়েই যাচ্ছে। রজতাভ জানে
এরা ছিনে জোঁকের মতোই লেগে থাকে। না, বৃথাই ভাবছে সে। বাস্তব বরাবর কল্পনার কাছে হেরে গেছে। আইন চলে ফ্যাক্ট নিয়ে। একজন সৃজনশীল ব্যক্তি, একজন শিল্পীকে বাগে আনা ডিটেকটিভের কম্য নয়। ফ্যাক্ট কি বলছে? বলছে গাড়ি নিচে পড়ে গেছে, আগুন ধরে গেছে। বলছে গাড়ি ও হিমানি আগুনে একেবারে ছাই হয়ে গেছে। বাস, বাকি যেটা থাকে সেটা কিছু সন্দেহ, কিছু ফিসফাস, কিছু অনুমান। ওই নিয়ে ডিটেকটিভ কিচ্ছু করতে পারবে না, কারণ ডিটেকটিভের হাত পা ফ্যাক্ট দিয়ে বাঁধা। সময়ের সাথে এই গোটা ব্যাপারটা বিস্মৃতির অতলে তলিয়ে যাবে। রজতাভ আবার শেভিংয়ে মন দিল। আজ একবার মাঠাবুরু পাহাড়ে উঠবে সে গাড়ি নিয়ে। পরশু শুটিং প্যাক আপ হয়ে যাবে, সবাই রওনা দেবে কলকাতা। তার আগে একবার নিজের চোখে ওই জায়গাটা দেখবে রজতাভ। শেষবার, অতীতকে শেষবারের মতন গুড বাই জানিয়ে আসবে। নইলে তার মন পুরোপুরি শান্ত হবে না। আর সেটা না হলে সে থেকে থেকেই ওই সব ভুলভাল দেখবে। ইংরেজিতে একে বলে ক্লোজার। সচেতনভাবে কোনো ব্যাপারে ইতি টানা। স্যার, লাঞ্চ করবেন তো? হ্যাঁ, চলো। খবর আছে স্যার, শুটিং পার্টি পরশু কলকাতায় রওনা দেবে। ওদের আউটডোর শ্যুট প্রায় কমপ্লিট। তাহলে 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 শেষ মুহূর্তের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এই অযোধ্যা সার্কিটে আশা স্তক তো ধৈর্যের পরীক্ষাই দিয়ে যাচ্ছি স্যার। তদন্তের একটা বড় অংশ হচ্ছে ছিপ ফেলে গালে হাত দিয়ে বসে থাকা। লাঞ্চে কি আছে? পরোটা, বেগুন ভাজা, ডিম তড়কা আর মিষ্টি। টার্গেটের খবর কি? বিকেলে গাড়ি নিয়ে কোথাও একটা যাবে স্যার, নিজেই ড্রাইভ করবে। বটে, চলো খেয়ে নিই, তারপর আমরাও পেছনে ধাওয়া করব। জাল গোটানোর সময় হয়ে এলো মনে হচ্ছে শৈলেন। কেমন যেন সমাপ্তির গন্ধ পাচ্ছি। রজতাভর সেডান ভার্না গাড়িটা অ্যাক্সিডেন্টে বরবাদ হওয়ার পর এখনো অবধি অন্য কোনো গাড়ি কেনেনি সে। ভাড়ার গাড়ি নিয়ে চালাচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি এখনো ক্লেমের টাকা দেয়নি। সিআইডি কেস ফাইল ক্লোজ না হওয়া অবধি দেবেও না জানিয়ে দিয়েছে। এখানে একটা ভাড়ার স্যান্ট্রো ব্যবহার করছে রজতাভ। প্রায় নতুন গাড়িটা, পিক আপ ভালোই। সূর্য অস্ত যাচ্ছে মাঠাবুরু পাহাড়ের পেছনে। রজতাভর গাড়ি পাহাড়ের গা বেয়ে উঠছে আরও উপর দিকে। নিচে মাঠা ফরেস্ট ঢোকার গেট বন্ধ হয়ে যায় সূর্যাস্তের সময়। এই সময়টাই নিরাপদ। এখন পাহাড়ের ওপরে কোনো ট্যুরিস্ট থাকবে না। ওই তো সেই বাঁকটা, এইখানেই তো। আরেকটু এগিয়ে একটা চওড়া জায়গা আছে। সেই অবধি গিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ওই স্পটে ফিরে এলো রজতাভ। পাহাড়ের গা ঘেঁষে গাড়িটা দাঁড় করালো। তারপর নামলো গাড়ি থেকে। ঢালের কাছে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো রজতাভ। অস্তে গেলা দিনমণি, আইলা গোধূলি। নিচের মাঠা ফরেস্ট এরিয়ার আনাচে কানাচে ঘুপচি অন্ধকার। বিভিন্ন গাছে পলাশ ফুটে আছে। এত ওপর থেকে মনে হচ্ছে জঙ্গলের এখানে ওখানে লালের ছোপ লেগে আছে। যেন রক্তের ছোপ। বলে উঠল রজতাভ। নিজেরই রক্তে হোলি খেলায় মগ্ন এক আহত জঙ্গল। আর তুমি? কে? স্ত্রীর রক্তে হোলি খেলায় মগ্ন এক শয়তান জানোয়ার।
কে কে ওখানে? গলা কেঁপে যাচ্ছে। অতীতকে এত ভয়। অতীতে পাপটা বেশি থাকলে ভয়টাও বেশি হয়, তাই না? এই তুমি যাও, যাও, তুমি 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 আমার কল্পনা, তুমি সত্যি হতে পারো না। সব সত্যি রজতাভ মুখার্জি। এই পাহাড় সত্যি, ওই ঢাল সত্যি, অ্যাক্সিডেন্ট সত্যি, আর আমিও সত্যি। এই চুপ কর হারামজাদি, ডোন্ট প্লে উইথ মাই মাইন্ড। তুই তুই আমার হ্যালুসিনেশন, তুই আমার মন গড়া ব্যাপার, আমার মন গড়া ব্যাপার দেখছি। আমারই অপরাধ বোধ আমাকে দিয়ে এইসব হ্যালুসিনেট করাচ্ছে। সে কি ধোয়া তুলসী পাতার আবার অপরাধ বোধ? অপরাধ করেছ তাহলে? বেশ করেছি, তোকে নিজের হাতে খুন করেছি, বেশ করেছি। শালি, তুই আমার জীবনে একটা অভিশাপ। বেঁচে থেকেও শান্তি দিসনি, মরেও দিচ্ছিস না। আহা, বুদ্ধিজীবীর কি মুখের ভাষা! ব্যাস 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 ব্যাস, এতেই হবে। কে? রজতাভ বাবু, আপনি এবার পিছিয়ে আসুন। আমার রিভলভার আপনাকেই দেখছে, সুতরাং একটা শক্তিশালী টর্চের আলো পড়ে রজতাভর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। শৈলেনের হাতে টর্চ আর শিলাজিতের হাতে সার্ভিস রিভলভার। দুজনেই রাস্তার সামনের বাঁকের আড়াল থেকে বেরিয়ে এগিয়ে আসছে সোজা ওর দিকে। হতভম্বের মতো রজতাভ একবার এগিয়ে আসা শিলাজিৎ আর একবার দাঁড়িয়ে থাকা হিমানীকে দেখল। সে এক লহমায় বুঝে গেল দুটো ব্যাপার, হিমানী মরেনি, আর এটা একটা ট্র্যাপ। ঘনিয়ে আসা অন্ধকারের সুযোগ নিয়ে রজতাভ ছুট লাগালো নিজের গাড়ির দিকে। পলাতকের পায়ে বা গাড়ির টায়ারে গুলি করার মতো আলো আর নেই, আর মেরে ফেলার জন্য গুলি চালানো এসব কেসে চলে না। রজতাভর গাড়ি স্টার্ট ও শিলাজিতের চিৎকার প্রায় একসঙ্গেই হলো। পালাচ্ছে শৈলেন, গাড়িতে ওঠো। হিমানী দেবী, আপনি এখানেই থাকুন, ব্যাকআপ আসছে। স্যার একটু আস্তে চালান, পুরো রাস্তাটাই অন্ধকার স্যার। আমি একটা টিউবলাইট হয়ে যাচ্ছি শৈলেন, এটার এসকেপ রুট আমার কভার করা উচিত ছিল। শোনো শৈলেন, নিচে মাটা ফরেস্ট রেঞ্জ, ও সমতলে পৌঁছলেই গাড়ির স্পিড বাড়িয়ে দ্বিগুণ করে দেবে। আর এই রাস্তায় ওভারটেক করে ওকে আটকানো সম্ভব নয়। ঠিক ফরেস্ট রেঞ্জে ঢোকার মুখটায় একটা কার্ভ আছে, চওড়া কার্ভ। আমার রিভলভার নাও, সামনের গাড়ি কার্ভে টার্ন নেওয়ার সময় তোমায় গাড়ির টায়ার ফাঁসাতে হবে, পারবে না? একেবারেই না স্যার, আপনার মতো টিপ আমার নেই। আমি বরং স্টিয়ারিংটা সামলাই, আপনি গুলি চালাবেন। কার্ভ তো ডান হাতি, আপনার সুবিধাই হবে স্যার। পাশে বসা অবস্থায় স্টিয়ারিং সামলাতে পারবে? পারবো স্যার। দেখো বাপু, আমার বউটাকে বিধবা করো না। তাহলে বৌদি আমায় দেওয়ালের ছবি করে দেবে স্যার। ওকে, কার্ভ আসছে, গেট রেডি। আপনি শুধু স্পিডটা মেনটেন করুন স্যার, আমি স্টিয়ারিং ধরছি। জঙ্গলের মধ্যে ঢুকে পাঠাচ্ছে, কুইক শৈলেন, ধরতে হবে। বোলেরো গাড়ির সিট বেল্ট খুলে যতক্ষণে শিলাজিৎ বাইরে এসেছে ততক্ষণে শৈলেন রজতাভকে তাড়া করতে শুরু করেছে। পড়ে থাকা শুকনো শাল পাতার ওপর তিনটে মানুষ ছুটছে। বড় বড় শাল গাছগুলোর গায়ে চকিতে পড়ছে শৈলেনের টর্চের আলো, পড়ে পিছলে যাচ্ছে। ঠিক এই সময় রজতাভ ঘুরে দাঁড়িয়ে ফায়ার করল। রজতাভর কাছেও যে রিভলভার থাকতে পারে এটা ওরা কেউ আন্দাজ করেনি। গুলি সোজা শৈলেনের পেটেই ঢুকে যেত, কিন্তু গেল না। ঠিক গুলি ছোঁড়ার মুহূর্তে একটি প্রাণী, যেন অতিকায় দলা পাকানো অন্ধকার, প্রচণ্ড জোরে যেন গড়াতে গড়াতে শৈলেনকে এক পাশে ধাক্কা মেরে ফেলে দিয়ে সামনে থাকা রজতাভর ওপর গিয়ে পড়ল। পর মুহূর্তে ছিটকে গিয়ে জঙ্গলের আরো গভীর অন্ধকারে হারিয়ে গেল। একপাশে কাত হয়ে পড়ে আছে শৈলেন, আরো সামনে হুমড়ি খেয়ে পড়ে আছে রজতাভ। রজতাভর রিভলভার আর শৈলেনের টর্চ ছিটকে পড়ে হারিয়ে গেছে বনের অন্ধকারে। ততক্ষণে এসে পড়েছে বাঘমুন্ডি থানার দুটো পুলিশ জিপ আর মাঠা ফরেস্ট রেঞ্জের
রিজার্ভ ফোর্স। রজতাভ বাবু, আপনার আতলামি ও শয়তানের প্ল্যানটার এই দুর্দশা হতো না যদি দুটো ফ্যাক্টর মাথায় রাখতেন। রাখে হরি মারে কে, আর ভাল্লুক। স্ত্রী হিমানী দেবীকে খুনের চেষ্টার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, ভারতীয় ন্যায় সংহিতার 101 ধারা। উঠে পড়ুন, বাকি কথা হোটেলে ফিরে হবে। আর শৈলেন, তুমি কোনো নেশা করো না সেটা আমি জানি, কিন্তু এই ক্ষেত্রে নেশা একেবারে ইনজুরিয়াস টু হেলথ নয়, বরং অন্যের নেশা করাটা ওয়াজ বেনিফিশিয়াল ফর ইয়োর হেলথ। মানে স্যার? বলবো সব, চলো ফেরা যাক। পাহাড়িয়া রিসর্টের একটা বিশেষত্ব হলো এই রিসর্টের ঘরগুলো থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। এই রেঞ্জটাই ভেঙে ভেঙে নানান নাম দেওয়া হয়েছে। কোথাও গোর্গাবুরু, কোথাও চেমটাবুরু, আবার কোথাও মাঠাবুরু। পশ্চিম দিকের একটি বড় ঘরে কিছু মানুষ উপস্থিত হয়েছেন। শুটিং পার্টির লোকজনকে এই ঘরে ঢুকতে দেওয়া হয়নি। ঘরে আছেন বাঘমুন্ডি থানার অফিসার ইনচার্জ মানিক মাঝি, আছেন তনুশ্রী দেবী, হিমানী দেবী। একটা সোফার এক পাশে বসে আছেন রজতাভ মুখার্জি, আর আছে শিলাজিৎ ও শৈলেন। সবাইকে চা দেয়া হয়েছিল। ওসি মানিক মাঝি চায়ে চুমুক দিতে দিতে নিজের তাগড়াই গোঁফ মোচড়াচ্ছিলেন। দশাশই চেহারা, মাথা জোড়া টাক, চাড়া দেওয়া গোঁফ, আর চোখ দেখলে মনে হয় সবসময় চোখ পাকিয়ে আছেন। শিলাজিৎ কাপের চাটুকু শেষ করে একটা সিগারেট ধরিয়ে বলল, তনুশ্রী দেবী, আপনাকে এই ব্যাপারে ডেকে আনার উদ্দেশ্য আমার একটাই। কী ঘটেছে, কেন ঘটেছে সেসব জেনে রাখলে জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে আপনারই সুবিধা হবে। শুরু করছি। রজতাভ বাবু, জেনে রাখুন, আপনার স্ত্রী 2025-এর ফেব্রুয়ারি মাসে লালবাজার পুলিশের সাথে যোগাযোগ করেন গোপনে। ওনার সন্দেহ হয়েছিল আপনি ওনাকে মেরে দিতে পারেন। মার্চে অ্যাক্সিডেন্টটা ঘটে। বলতে বাধ্য হচ্ছি, পুলিশ যথেষ্ট তৎপর হলে অ্যাক্সিডেন্টটা আটকানো যেত। হিমানী দেবী, আপনার স্বামী আপনাকে মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেন গাড়িতে করে মাঠাবুরু পাহাড়ে ওঠার সময়। আপনি অজ্ঞান হয়ে যান। রজতাভ বাবু নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দাঁড় করানো গাড়ি থেকেই নিজের দিকের দরজা খুলে ঝাঁপ দেন, যাতে ওনার হাত ও মুখ ছড়ে যায়। তারপর গাড়ির পেছনে এসে দাঁড়িয়ে পেছন থেকে গাড়ির ঠেলে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেন। গাড়ি পাহাড় থেকে নিচে পড়ার সময় মাঝপথে একটা বড় পাথরের চাইতে ঠক্কর খায়। এই ইম্প্যাক্টে আপনার দিকের দরজা খুলে যায় এবং আপনি ছিটকে সোজা নিচে জঙ্গলে পড়েন। রাখে হরি মারে কে। ওই ইম্প্যাক্টে আর একটা ব্যাপার হয়, গাড়িতে আগুন লেগে যায়, পেট্রোল ট্যাঙ্ক এক্সপ্লোড করে। ওইটা রজতাভ বাবু ওপর থেকে দেখতে পান, কিন্তু পাহাড়ের গায়ে গাছপালা থাকায় আপনার গাড়ির বাইরে ছিটকে যাওয়াটা আড়ালে থেকে যায়। শালবনে মাসের পর মাস ঝরে পড়া শাল পাতার পুরো নরম কার্পেটে আপনার অচৈতন্য দেহ পড়ে থাকে। পুলিশের গাড়ি আপনাদের দূর থেকে ফলো করছিল। তারা ওই সময় এসে পৌঁছয় এবং চটপট আপনাকে রেস্কিউ করে নিয়ে সরে পড়ে। খুবই বুদ্ধিমানের কাজ করেছিল। আপনার মৃত্যুটা এস্টাবলিশ হলো। রজতাভ বাবু একটা সুন্দর চালাকি তার আগেই করে রেখেছিলেন। তিনি জানতেন স্ত্রী মারা গেলে স্বামী সবসময়ই প্রাইম সাসপেক্ট হয়। তাই তিনি আগেই একটা গল্প লিখে রাখলেন, যে গল্পে তারই মতন একজন চরিত্র নিজের স্ত্রীকে খুন করেছেন। এবং রজতাভ বাবু খুনটা করলেনও ঠিক সেইভাবেই। অর্থাৎ উনি ওনার অ্যালিবাই তৈরি করে রাখলেন। ওনার অ্যালিবাই কি? আমি কি কখনো এমনভাবে আমার স্ত্রীকে মারতে পারি যেভাবে আমি গল্পে লিখেছি? গল্পের শুরুতেই বলা হয়েছে সব চরিত্র কাল্পনিক।
ওনার গল্পের প্রধান চরিত্র কুণালের স্ত্রী হিসেবে এমন একজনকে সিলেক্ট করলেন যাকে দেখতে প্রায় অনেকটাই ওনার নিজের স্ত্রী হিমানী দেবীর মতো। কেন? রজতাভবাবু ফ্যাক্ট ও ফিকশন নিয়ে একটা খেলা করেছেন। লিখছেন ফ্যাক্ট কিন্তু বলছেন ফিকশন, আর রাদার বলা ভালো লিখেছেন কাল্পনিক গল্প, তারপর সেই কাল্পনিক গল্পের মার্ডারের মতো নিজে বাস্তবে মার্ডার করে অ্যালিবাইয়ের আশ্রয় নিয়েছিলেন যে নিজের পরিণীত মার্ডারের মতন করে মার্ডার একজন কেন করবে। করেছে যে সেটা প্রমাণ করা মুশকিল, কারণ আমাদের হাতে উপযুক্ত এভিডেন্স ছিল না। কিন্তু স্যার, হিমানী দেবী যে মারা যাননি এটা উনি জানতেন না? না শুনলেন, জানতেন না। ওই যে বলেছিলাম, রাখে হরি মারে কে। ওনার গল্পে ও সিনেমায় গাড়ি ওনার অচেতন স্ত্রীকে নিয়ে সোজা নিচে পড়ছে এবং এক্সপ্লোড করছে, কিন্তু বাস্তবে গাড়ি পতনের মাঝপথে পাহাড়ের গা থেকে বেরিয়ে থাকা একটা পাথরের চাইতে টক্কর খায়, বাঁ দিকের দরজা খুলে যায় ও ওনার অচেতন স্ত্রী নিচে পড়ে যান। আর গাড়িটার ওই ঠক্কর খাওয়ার জন্য ফলিং অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, সেটা আরও দূরে গিয়ে পড়ে এবং এক্সপ্লোড করে। পাহাড়ের গায়ে কিছু গাছপালা গজিয়ে থাকার জন্য এই ঠক্কর খাওয়ার ব্যাপারটা রজতাভবাবুর চোখ এড়িয়ে গেছিল। হিমানী দেবীর সারভাইভ করে যাওয়ার ব্যাপারটা অত্যন্ত গোপন রাখা হয়েছিল। আমি চেয়েছিলাম এটা এস্টাবলিশ হয়ে যাক যে হিমানী দেবী মারা গেছেন। এই কেসে আসল সমস্যা ক্রিমিনাল ধরা নয়, সমস্যা ছিল সেই ক্রিমিনালের বিরুদ্ধে চার্জ গঠন করা। আমি হিমানী দেবীকে বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করতে বলি। রজতাভবাবুর মৃতা স্ত্রী ওনার সামনে এসে দাঁড়ালে যদি ওনার নার্ভ ফেল করে, এই আশায়। রজতাভবাবু, আপনার স্ত্রীর শরীরে মাইক্রোফোন ও শক্তিশালী ভিডিও রেকর্ডিং ডিভাইস লাগানো ছিল। আজ মাঠাবুরু পাহাড়ের ওপর আপনার সব কথা ও আচরণ রেকর্ডিং করা আছে। এতক্ষণে মুখ খুললেন ওসি মানিক মাঝি বাবু। সবাই তো চুকল বটে, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্টকে ধাক্কা ঠোকে মারল। হ্যাঁ স্যার, আমারও ওই একই প্রশ্ন। আমাকে অমন রাম ধাক্কাটা মারলোটাকে? মনে হলো যেন ট্রাকে এসে ধাক্কা মারল। ওই যে বলেছিলাম তোমায়, অনেক সময় একজনের নেশা করাটা অন্যের স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়ে ওঠে। মাঠা ফরেস্টে অনেক মহুয়া গাছও আছে। গাছের নিচে প্রচুর মহুয়া ফুল পড়েছিল, সেই খেয়ে এক ভাল্লুক বাবাজি একটু মৌতাত করছিলেন আর কি। আমাদের হুটোপুটিতে বিরক্ত হয়ে ওই জায়গা ছেড়ে চম্পট দেন, কিন্তু তখন নেশা ইন ফুল ফোর্স, নিজে টালমাটালভাবে ছুট লাগায় কোনাকুনি। ভাল্লুকের শরীরের একটা সাইডের সাথে কলিশনে তুমি ছিটকে যাও এবং রজতাভবাবুর ফায়ারিং লাইনের বাইরে চলে যাও। আর রজতাভবাবু নিজে ছিলেন একেবারে স্ট্রেট অ্যাহেড। ভাল্লুক পেছন থেকে ধাক্কা দেয় এবং উনি হুমড়ে খেয়ে পড়েন। ভাল্লুক বাবাজি সোবার থাকলে আজ তোমার লাগতো পেটে গুলি, আর রজতাভবাবুকে ভাল্লুকের অ্যাটাক সামলাতে হতো। ভাল্লুক কিন্তু বাঘের চেয়েও বিপজ্জনক, কান নাক ছিঁড়ে দেয়। হিমানী দেবী ফুঁসে উঠলেন। সেটা হলেই ভালো হতো। যে স্বভাবে কান কাটা, তার আর কান থেকে লাভ কি? বেরিয়ে যেত মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা। নির্লজ্জ, বেহায়া, জানোয়ার। শাট আপ ইউ বিচ! একটা নিউরোটিক সন্দেহপ্রবণ মহিলা। মিস্টার সেনগুপ্ত, আমার জিজ্ঞেস করছিলেন না গল্পের নাম কেন নষ্ট সিনেমা রেখেছিলাম? আমার বিবাহিত জীবনটাই তো একটা নষ্ট সিনেমা। যে সিনেমা কোনো বক্তব্য বলে না, না তার কোনো উদ্দেশ্য আছে, না সেই সিনেমা কাউকে আনন্দ দেয়। পয়সাওয়ালা শিল্পপতির স্পয়েলড চাইল্ড এই মহিলার একটা পোষা গৃহপালিত স্বামী দরকার, যে সারাদিন এর পিছে পিছে লেজ নাড়বে, হুইচ আই এম নট। কিন্তু ডিভোর্সও দেবে না। জানেনই তো, মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় সে এক কথা, কিন্তু একতরফা আমি যদি ডিভোর্স চাই তাহলে সেটা পাওয়া কতটা ডিফিকাল্ট আপনি বলুন। মেরে দেবার চেষ্টা করব না তো কি করব? তার সঙ্গে এটাও বলুন যে আপনার স্ত্রীর 85 কোটির লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। বছরে প্রিমিয়াম 4,82,000 টাকা। বেনিফিশিয়ারি আপনি। কেস ফাইল ক্লোজ হয়ে গেলেই ক্লেম সাবমিট করতেন। রজতাভবাবু, আমি হোমওয়ার্ক করে নিয়েই তদন্ত শুরু করি। মোটিভ আপনার শুধু বউয়ের হাত থেকে নিষ্কৃতি নয়,
অর্থপ্রাপ্তিও বটে, কি তাই না? দাম্পত্য কলহ, খুনের চেষ্টা, টাকা পয়সা, এ কি সবের মধ্যে ঢুকে পড়ল তনুশ্রী। তনুশ্রী স্থির দৃষ্টিতে রজতাভকে দেখে যাচ্ছিল। সেটা চোখে পড়তে রজতাভ চুপসে গেল। বিশ্বাস করো তনু, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমাকে আমি সত্যিই তোমাকে ভালোবাসি তনু, পাগলের মতো ভালোবাসি, তোমায় আঁকড়ে ধরে। তনুশ্রীর কানে আর কোনো কথা ঢুকছিল না। আরো একবার প্রেম তার ক্ষত দিয়ে গেল তাকে। সে ভালো অভিনেত্রী, তাই তার মুখ দেখে কেউ বুঝবে না তার ভেতরে কালবৈশাখী। আরো একবার তার ভেতরের সব এলোমেলো হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে এই গুন্ডা ঝড়ে। চেনা বন্দর, মাঝিমাল্লার চেনা পথঘাট, তবু ভয়। চেনা প্রেম আজ বড় অচেনা, আজ মন বড় অসহায়। সেনগুপ্ত স্যার, আমি এসপি সাহেবের সাথে গল্প করে নিচ্ছি। ইয়াকে ট্রানজিট রিমান্ডে কলকাতা পাঠাইতে হবে বটে। রজতাভ মুখার্জি পশ্চিমবঙ্গের প্রথম সারির চিত্র পরিচালককে গ্রেপ্তার করে সিআইডি কলকাতায় নিয়ে যাবে স্থানীয় পুলিশের সহযোগিতায়। আপাতত রজতাভ বাবুকে লোকাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আছে। নিজের স্ত্রীকে খুনের চেষ্টা, সিআইডি কর্মীর দিকে গুলি চালানো খুনের উদ্দেশ্যে, লাইসেন্সবিহীন রিভলভার রাখা ও ব্যবহার করা। আগামী 2 সপ্তাহের মধ্যেই সিআইডি চার্জ গঠন করবে। রাত 11:15। শিলাজিৎ ও শৈলেন যে লজটায় রয়েছে, সেই পলাশ শোভা লজের জানলা দিয়ে দেখা যাচ্ছে দূরে অযোধ্যা পাহাড়ের পেছনে চাঁদ নেমে যাচ্ছে। আকাশ তার অজস্র তারার চোখ দিয়ে দেখছে নিচের পলাশ, শিমুল, শাল আর পাইনের বন। আচ্ছা স্যার, ওসি মানিক মাঝি বললেন সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে গল্প করবেন, সেটা কি ব্যাপার? জানো না বুঝি, এসব অঞ্চলে আলোচনা করাকে গল্প করা বলে। বোঝো কাণ্ড। এই কেসটা কিন্তু ইউনিক স্যার। অপরাধী নিজেই গল্প লিখলো, তারপর সিনেমা বানালো, সেখানে দেখালো যে স্বামী কিভাবে স্ত্রীকে খুন করেছে, তারপর নিজেই ঠিক সেইভাবেই খুনটা করলো। কোর্টে ওনার উকিল বলতো, হুজুর আমার মক্কেল কি এতই বোকা যে নিজের লেখা মোডাস অপারেন্ডি বা মেথড অফ কিলিং নিজেই ফলো করবে? কোর্টে সত্যকে এস্টাবলিশ করতে হয় প্রমাণ দিয়ে। প্রমাণের অভাবে রজতাভ রেহাই পেয়ে যেত। আচ্ছা স্যার, অসুখী বিবাহিত জীবন তো অনেকেই কাটায়, কিন্তু তাই বলে খুনোখুনিতে সবাই যায় স্যার? যদি ধরেও নি যে রজতাভ বাবু ওনার স্ত্রীর ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হলেও টাকার দিকে ওনার চোখ ছিল না, শুধু স্ত্রীকে সরিয়ে দেওয়ারই উদ্দেশ্য ছিল, সেটা হলেও উনি যে ওইভাবে সরিয়ে দেওয়ার কথা ভাববেন, এটাকেই বলে ক্রিমিনাল বেন্ড অফ মাইন্ড। নইলে স্ত্রীর হাত থেকে নিষ্কৃতি তো অনেক স্বামী চায়। বছরের পর বছর সিভিল কোর্টে কেস চলে, যে যেমন করে ভাবে তার আচরণও তেমনই হয়, বুঝলে? বুঝেছি স্যার। আমাদের ক্লাসে একটা ছেলে পড়তো, ভম্বল। যেরম মোটা সোটা সেইরম ঘাড়ে গর্দানে চেহারা। তো ওই ভম্বল ছিল খুব মারকুটে স্যার। একে মারছে, তাকে ধরছে, ওর বই কিনে নিচ্ছে, তার টিফিন জোর করে খেয়ে নিচ্ছে, বড্ড জ্বালাতো স্যার। তো একবার আমাদের স্কুলে বার্ষিক নাটক হবে, ভম্বল হয়েছে রাবণ। নিজের মাথার পাশে আরো 9টা মাথা আটকানো, মাথায় মুকুট, হাতে গদা, পরনে রাজবেশ।
অভিনয় করতে করতে কি হয়েছে, স্টেজের এদিক থেকে ওদিক দাপিয়ে বেড়াতে বেড়াতে ভম্বলের বেল্ট দিয়ে বেঁধে রাখা ধুতিটা খুলে মাটিতে পড়ে গেল। পুরো সেলাই করা ধুতি, প্যান্টের মতো পা গলিয়ে পরে নিতে হয়, তো সেটা ওপরে তুলে নিলেই হয়। তো ভম্বল ধুতি ওপরে টেনে না তুলে ওই অবস্থাতেই কাঁধে গদা নিয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে ধমকাতে লাগলো, এই খবরদার, এই চপড়াও। পরে ওকে জিজ্ঞাসা করতে ও বলেছিল, স্যার মাথায় তখন ওর নাকি আসেনি যে ধুতিটা ওপরে তুলে নেওয়া দরকার। ও ভেবেছে ধমক দিয়ে ভয় দেখালেই আর কেউ হাসবে না। আসলে তো সবাইকে ভয় দেখানোটাই ওর অভ্যেস ছিল স্যার, তো সেটাই আগে ওর মাথায় এসেছে। তারপর আর কি, হেড স্যার বঙ্কিমবাবু উইংসের পাশ থেকে ধমক দিয়ে বললেন, আরে হতভাগা উল্লুক, রামকে পরে মারবি, আগে নিজের ধুতিটা পর। শুনছিলেন নষ্ট সিনেমার গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, অপু, সঞ্জিত, সায়ন্তন, সঙ্গীতা, গার্গী, আমি দীপঙ্কর এবং গল্প পাঠে ছিল সঞ্জয়। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।